নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে, আর আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। আমরা জানি আমাদের এই অনুষ্ঠানটাতে আমাদের সঙ্গে এমন একজন অতিথি থাকেন প্রত্যেক দিন, যিনি তার পেশাদারি জীবন, তার প্রফেশনাল লাইফটা চালানোর সঙ্গে সঙ্গে তার ভালো লাগার কাজ, তার প্যাশন, সেটাকেও বজায় রেখে গেছেন এবং শুধুমাত্র বজায় রেখে যাননি, সেটার চর্চা করে চলেছেন সুন্দরভাবে। আজকে আমাদের সঙ্গে আরেকজন আমাদের সম্মানীয় অতিথি রয়েছেন। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আগে তার একটু ছোট্ট করে ইন্ট্রোডিউস করে নিই। তিনি পেশাতে শিক্ষা দপ্তরের আধিকারিক ছিলেন, কিন্তু তার নেশা হচ্ছে নাটক। তার একটা নিজস্ব থিয়েটারের দল রয়েছে, তিনি সেখানকার ডিরেক্টর। তিনি ছেলে মেয়েদের নাটক শেখান কিন্তু। অর্থাৎ এই যে একদিকে পেশা আর একদিকে নেশা, দুটোকে অসাধারণভাবে দীর্ঘ সময় ধরে ব্যালেন্স করে আসছেন। আজকের বিশেষ অতিথি মলয় রয়কে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আমি প্রথমেই যে প্রশ্নটা করব, দর্শকদের অনেকেই হয়তো ইতিমধ্যে আপনাকে চিনতে পেরেছেন, পূর্বরঙ্গ সম্পর্কে ধারণা সবার একটু আছে, কিন্তু আপনি নিজে যদি দল নিয়ে একটু বলে দেন সেটা বোধহয় সবচেয়ে ভালো হয়। বিষয়টা হচ্ছে যে কথাটা একটু আগে আপনি বলছিলেন, পেশা নেশা। আসলে আমি যখন কলেজে পড়াতাম তখন যে সময়টা আমার থাকতো, আমি বেলুড় রামকৃষ্ণ মিশন কলেজে অধ্যাপনা করতাম, তখন যে সময়টা থাকতো, আমি যখন পরীক্ষার দায়িত্ব নিই উচ্চ মাধ্যমিকে, তখন সেই সময়টা আমি পাইনি। ফলে আমি অনেকটা সময় ওয়েট করেছিলাম যে যাতে আমাকে একটু ফাঁক পাই, একটু অবসর পাই, যাতে একটুখানি অন্তত আমার যে আসল আবেগের কাজ সেটা করতে পারি। 2015 নাগাদ আমার ছেলে 11-এ ওঠার ফলে আমি পরীক্ষার দায়িত্ব থেকে মুক্তি পাই, যেহেতু ওর মার্কশিট, ওর সার্টিফিকেট, আমার যাতে মার্কশিট সার্টিফিকেট যেহেতু আমারই সই থাকতো, তো ওর সার্টিফিকেট মার্কশিটে যাতে আমার সই থাকবে না, ফলে আমাকে অব্যাহতি দেওয়া হয় পরীক্ষা থেকে। তখন আমরা দলটা তৈরি করি, অর্থাৎ আমার দলের বয়স 10 চলছে, 10 হয়নি এখনো, কিন্তু 10টা বছরের মধ্যেও আমরা প্রায় 300টার মতো সারা ভারতবর্ষে অভিনয় করেছি। এর মধ্যে আমাদের সামনেই 7ই ডিসেম্বর রবিবার হচ্ছে আমাদের শীতায়নের 100তম শো। শীতায়ন সারা ভারতবর্ষে শুধু হয়েছে নয়, একটা মানে জনোচ্ছ্বাস হয় আর কি শীতায়ন হলে। তো সেটা আছে আমাদের রবিবার, আগামী রবিবারে। সারাদিন ধরে আমরা উদযাপন করব। লোপামুদ্রার গান আছে, আরও প্রাঙ্গণ নাটক আছে, মানে 3টে থেকে 8:30 পর্যন্ত কন্টিনিউয়াসলি এটাকে আমরা উদযাপন করব, এই 100তম শোটা। তো আমাদের মনে হয় যে নেশা এবং পেশার মধ্যে কোনো বিরোধ নেই আসলে। এরকম অনেকেই আছেন বলেন যে ওটাকে একটু ম্যানেজ করে এটা করছি। আমি মনে করি ম্যানেজ করা যায় না। যেটা যখন করবে সেটাতে 100% ডেডিকেশন লাগবে। আমি যখন অফিসের কাজ করি তখন আমার যে ডেডিকেশন থাকে সেটা 100%ই থাকে। তখন আমি ভুলে যাই যে আমি আর কিছু করি, নাটক করি বা ইয়ে করি, এটা আমার মাথাতেই থাকবে না। আবার যখন আমি নাটকের কাজ করব তখন আমি ওই অফিসটাকে অন্তত কিছুক্ষণ জন্যও সরিয়ে রাখবো। এটা এই যেখানেই কাজ করি সেটা যদি 100% এই ডেডিকেশনটা না থাকে, তাহলে কিন্তু কাজটা ভালোভাবে করা যায় না। আমি পরীক্ষার কাজ যেটা করি, মানে সেটাতেও কিন্তু আমি উপভোগ করি, ওটাতেও আমার আবেগ আছে। আমার প্রফেশনটা যদি আমার শুধুমাত্র যান্ত্রিকভাবে করতাম তাহলে কিন্তু এটা করতে পারতাম না। এখান থেকে অক্সিজেন নিয়ে ওখানে সেটা প্রয়োগ করি। আবার উল্টোটাও হয়, ওখান থেকেও এই যে ছেলেমেয়েরা, এত লক্ষ লক্ষ ছেলেমেয়ে তাদের কাজটা করছি, সেখানে নিখুঁত করার যে আবেগ সেটাও থাকে, সেটা আবার এখানে কাজে লাগে। সেই অ্যাডমিনিস্ট্রেশনটা আবার আমার দল পরিচালনার ক্ষেত্রেও কাজে লাগে। মানে মনে প্রাণে স্যার যে শিক্ষক, সেটা বোধহয় দুদিকেই একদম প্রতিফলিত হয়। হ্যাঁ, আসলে মানে ডাইরেক্ট আমি অধ্যাপনার কাজ ছেড়ে দিয়েছি, অনেকদিন অ্যাডমিনিস্ট্রেশনে চলে এসেছি, কিন্তু ওই ছেলে মেয়েদের প্রতি ইনভলভমেন্টটা আমার কাজের ক্ষেত্রেও আছে, নাটকের ক্ষেত্রেও আছে। না, এই যে দীর্ঘ সময় ধরে ছেলে মেয়েদের সাথে কাজ করা, যেটা বললেন, একটা ইয়ং জেনারেশনের সঙ্গে থাকা, তাদের সাথে সব সময় কাজ করা, এটা কি আরো বেশি মনে প্রাণে তরুণ থাকতে সাহায্য করছে? না, এইটা আমার কখনো মনে হয়নি, কারণ আমার দলে
8 বছরের বয়স থেকে 70-75 বছর বয়সী মানুষও আছে। যখন বকি 7 বছরের ছেলেটাকে, তখন আমি মনে করি না যে 7 বছর সে, যখন সে 70-75 বছরের মানুষ যখন আমার কাছে বকুনি খায়, তখন আমার মনে হয় না যে উনি তো আমার থেকে অনেক সিনিয়র, তাকে এইভাবে বকবো। আমি যখন নাটক করি তখন আমি মানে রিহার্সাল করি বা যখন আমি নাটকে ইনভলভ হই, তখন আমার কাছে আমি তখন ঠিক মানুষ থাকি না অমানুষ হয়ে যাই সেটা আমিও জানি না। ঠিক একইভাবে আমার অফিসের স্টাফেরাও যখন একটা ছোট ছোট বিচ্যুতি ঘটে, কারণ একটা বিচ্যুতি, সাধারণ বিচ্যুতি, তার রেজাল্টটা গিয়ে দাঁড়াবে সেই ছেলে মেয়েটা। আমাকে যখন বলা হয় যে আচ্ছা 8 লক্ষের মধ্যে 5টা ইনকমপ্লিট আছে, সেটা নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? আমার যেটা মনে হয়, আমাদের কাছে পার্সেন্টেজ যদি হয় 8 লক্ষে 5টা কিছুই নয়, কিন্তু যে ছেলেটির ইনকমপ্লিট থাকছে তার কাছে সেটা কিন্তু 100%। অর্থাৎ আমি যদি ইন্ডিভিজুয়ালের বিষয়টা মাথায় না রাখি, শুধু বড় করে দেখি যে আমরা এতগুলোর মধ্যে এতগুলো করে কি আছে, তাহলে কিন্তু কোনোদিনই কোনো কিছু সাকসেসফুল হওয়া যাবে না। আমাদের নাটকের ক্ষেত্রেও যে একবার ছোট্ট অ্যাপিয়ারেন্স আছে, তার ক্ষেত্রেও আমরা পারফেকশনটা খুঁজবো। এরকম নয় যে মেন রোলটা করছেন তিনি পারফেক্টলি করবেন, আর ওই একবার ছোট্ট করে ঢুকলেন তিনি, আচ্ছা ঠিক আছে ওটা তো একটা বাচ্চা চাই, ও কোনো রকম করে দেয়, এইরকমভাবে আমরা কাজ করি না। আমাদের কাজটা হচ্ছে যে কোনো ছোট বড় কিছু হয় না। আমাদের অফিসের ক্ষেত্রেও তাই। যে গ্রুপ ডি, আমি প্রথম কাজ শিখেছিলাম, আমি অধ্যাপনা থেকে যখন অ্যাডমিনিস্ট্রেশনে গিয়েছিলাম, আমি প্রথম কাজ শিখেছিলাম একজন গ্রুপ ডির থেকে। সে যত ভালো জানে, আমি দেখলাম যে কোনো আমার জুনিয়র অফিসাররাও তত ভালো জানে না। তার কারণ সেও কাজটাকে ভালোবাসে। সে, আমি দেখেছি তার ইন্টেলিজেন্স লেভেলটা অসাংঘাতিক। কোনো কারণে পড়াশোনা করতে পারেনি, সেই জন্য সে গ্রুপ ডি হয়ে আছে, কিন্তু অসাধারণ ছিল। তার কাছ থেকে আমি কাজ শিখেছি, ক্লার্কদের কাছ থেকে কাজ শিখেছি। কোনো অফিসারের কাছ থেকে কাজ শিখলে কিন্তু কাজ শেখা যাবে না। সেই রকম নাটকের ক্ষেত্রে আমি তো NSD স্টুডেন্ট ছিলাম, ন্যাশনাল স্কুল অফ ড্রামা স্টুডেন্ট, যদিও আমি পাস আউট নই, ন্যাশনাল স্কুল ড্রামা পাস আউট নই, কারণ তার আগেই আমার অধ্যাপনায় জয়েন করি আমি, এবং ওটা কন্টিনিউ করতে পারিনি। কিন্তু ওরা যেটা করেছিল, আমার মধ্যে ওই প্যাশনটা ঢুকিয়ে দিতে পেরেছিল, নাটকের প্যাশনটা, যেটা এখনো আমার কন্টিনিউয়াসলি চলছে। না, এই জায়গাটা থেকে কিন্তু একটা অসাধারণ কথা আমরা এক্ষুনি শুনলাম, খুব ইন্সপায়ারিং এবং শিক্ষণীয়, যে কোনো কাজই ছোট নয়, আর কাজ দিয়ে ইন্টেলিজেন্স লেভেলটা বা ইন্টেলেকচুয়াল লেভেলটাকে আমরা কখনোই মেজার করতে পারি না। তার পাশাপাশি কিন্তু আমার এই জায়গাতে একটা খুব কৌতূহল জাগছে, একদিকে নাটক চর্চা এবং একটা সময় নাটক নিয়ে পড়াশোনা করা, পরবর্তীকালে আবার অধ্যাপনা, সেখান থেকে আবার অ্যাডমিনিস্ট্রেশন। তো আপনার পড়াশোনাটা কি নিয়েছিল? হ্যাঁ, আমার পড়াশুনো, যেটা আমি অধ্যাপনা করতাম সেটা ছিল দর্শন, ফিলোসফি। কিন্তু আমি যখন অধ্যাপনা করতাম বেলুড় রামকৃষ্ণ মিশন কলেজে, তখন আমি আবার ইউনিভার্সিটিতে জার্নালিজম পড়তাম। মানে আমার কলেজ বিদ্যামন্দির, বেলুড় রামকৃষ্ণ মিশন কলেজ, ওরা অদ্ভুতভাবে আমাকে সহযোগিতা করেছে। মানে আমার ক্লাসগুলো এমনভাবে করতো যাতে আমি 10টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করি, তারপরে আবার ইউনিভার্সিটি চলে আসতাম, ফলে ইউনিভার্সিটি কিছু ক্লাস মিস হতো। তো অধ্যাপকরা যারা ছিলেন আমার সময়, যারা ছিলেন, তারা বলতেন যে মানে আমি যে ওই রকম অধ্যাপনা করে আবার এসে এখানে করছি, তারাও অসম্ভব সহযোগিতা করতেন যার জন্য আমার সঙ্গে। ফলে মানে আমি যে কাজটাই করি আমি এনজয় করি, আমি কাজটাকে কখনো বোঝা আমার মনে হয়নি। আমি পড়াশোনাটা ছোটবেলা থেকে, আমি কোনোদিন আমার কোনো প্রাইভেট টিউটার ছিল না, কোনোদিন কোনো ক্ষেত্রে আমি প্রাইভেট টিউশন পড়িনি, এবং এরকম না আমি সারাক্ষণ ধরে পড়তাম। আমি মাকে লুকিয়ে ছোটোবেলায় বালিশে, আমি আমার টেবিল চেয়ারে পড়ার থেকে আমি বরাবরই শুয়ে শুয়ে পড়তে, মানে বিছনায় পড়তে বেশি ভালোবাসি। বালিশের তলায় গল্পের বই থাকে, ওপরে মাকে দেখানোর জন্যে এমনি বই থাকতো। কিন্তু তার মানে এই নয় যে মা ভাবতেন যে সারাক্ষণ কেন পড়ে না, সেই জন্য এটা হতো। কিন্তু আমার পড়াটা, আমার কাজ শেষ হয়ে গেছে, এবার মা কাছে আসলে আমি যেটা পড়ছি সেটা আমি এমনি বলতেই পারতাম, মানে সেটা তৈরি হওয়ার পরেও পড়া নিয়ে বসে থাকা, এইটা আমি কাউকে চাইও না। আমার ছেলেকে ক্ষেত্রেও আমি এটা করতে দিইনি। সে এনজয় করুক, সে যখন পড়ার তার ইচ্ছে হবে সে পড়বে, যখন তার খেলবার ইচ্ছে হবে খেলবে, না হলে সে কিন্তু পড়াটাও এনজয় করতে পারবে না। আমি যদি সারাক্ষণ তাকে পড়ার ক্ষেত্রে চাপ সৃষ্টি করি, সেটা তার কাছে বোঝা হয়ে যাবে, সে এনজয় করতে পারবে না। মানুষ সেই কাজই ভালো করতে পারে যেটা সে এনজয় করে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। না, এই বিষয়টা সত্যিই আমাদের মাথায় রাখা দরকার। এবং আমি বিশেষ করে এটা বলবো যে আমাদের দর্শকদের মধ্যে যারা প্যারেন্টস রয়েছেন, যারা বাবা মা রয়েছেন, তাদের বোধহয় এই জিনিসটা একটু বেশি ভালো করে মাথায় রাখাটা দরকার। আমি একটা ছোট্ট গল্প বলবো। অবশ্যই। আমার ছেলে সাউথ পয়েন্টে পড়তো, তো
খুব বাচ্চা, তো ওদের বোধহয় ওই কেজি ফেজি ওইরকম একটা কিছু হবে, 3.5 বছর বয়স। তো ও আমাকে ওই ডেকে পাঠানো হলো ইউনিভার্সিটি, হোম টাস্ক করছে না। তো আমি বললাম যে হ্যাঁ করছে না, তো না না আমি বুঝতে পারছি না হোম টাস্ক করছে না, মানে মনে হচ্ছে যেন হোম টাস্ক করছে না মানে একটা বিশাল মানে খারাপ কাজ করে ফেলেছে। তো আমি তাকে বললাম যে ওই একটি 3.5 বছরের ছেলে আপনাদের কাছে 3.5 ঘন্টা 4.5 ঘন্টা পড়াশোনা মানে স্কুলে থাকে, পড়া আপনারা তাদের কাছে থাকে, আবার বাড়িতে গিয়ে পড়তে হবে। যদি আপনি বলেন যে হোম টাস্ক না করবার জন্য ওকে আমরা স্কুলে রাখতে পারছি না, আমি বলবো ঠিক আছে রাখতে হবে না, কিন্তু ওর হোম টাস্ক করছে কি না সেটা দেখার দায় আমি নিতে পারবো না। আমি ওকে আবার বলতে পারবো না, ওর যদি ইচ্ছা হয় করবে আর যদি না ইচ্ছা হয় করবে না। আমাদের কখনোই মনে হয়নি যে ওকে ওইটা করাতেই হবে। আমি ওর বই আমরা কখনো ওর বই গুছিয়ে দিইনি, কখনো ওকে পড়তে বসতে বলিনি। আমি যখন ও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তখন দেখছি তার আগের দিন কম্পিউটার গেম খেলছে। আমি বলিনি যে কেন কম্পিউটার গেম খেলছিস, খেলছে, ওর দায়। আমি আর জানতেও পারিনি ও মাধ্যমিকে পাশ করবে না ফেল করবে। তো আমাদের মনে হয়েছে যে মাধ্যমিকে ফেল করাটা তো প্রায় অসম্ভব, মানে অসম্ভব ব্যাপার, কাজে ওটা কিছু করে ফেলবে। কত রেজাল্ট করবে কি রেজাল্ট করবে আমি জানি না। অঙ্ক পরীক্ষা দিয়ে এসে সে বলছে, দেখলাম মুখটা খুব গোমরা, বললাম কি হয়েছে, 2টো অঙ্ক ভুল হয়েছে। আমি কত নম্বরে, বলে 1 নম্বরে। আমাদের মনে হলো যে ও বলছে বটে আমরা কত অঙ্ক ভুল করে এসছে, এখন বলছে 1 নম্বরে 2টো ভুল হয়েছে। কিন্তু আমি দেখলাম ও রেজাল্ট বেরোনোর সময় 98 পেয়েছে, সব কটা সাবজেক্টে সে এত ভালো রেজাল্ট, আমরা অবাক, মানে কি করে হাও, এটা আমাদের মনে হয়েছে। তার মানে ওকে যে আমরা সারাক্ষণ ধরে প্রেশারে রাখিনি সেটা কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে। না মানে এই বিষয়টা সত্যি যথেষ্ট প্রশংসনীয়, এবং বোধহয় আমাদের সবারই এটা মনে রাখা দরকার যে জোর করে কিছু হয় না, পড়াশোনাটাকে এনজয় করতে হবে, তবে পড়াশোনাটা মনের মতো একদম। হবে। যেমন ও ছোটবেলায় নাটক করতো, সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা নাটক আছে, সিনেমাও হয়েছে, যেটাতে ওই চিরদিন তব গাথা বলে একটি সিনেমা, ওতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছোটবেলা রোলটাও ও করেছিল। এবং ও অনেকগুলো ভালো, মানে একটা নাটকেও ও তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের দলেই একটা নাটকেও মেন রোল করেছিল বাচ্চা হিসাবে। তারপর ওর আর ভালো লাগলো না, তো ওর নাটক করতে আর ভালো লাগে না, এখন আর নাটকের সাথে যুক্ত থাকতে চায় না, থাকবে না। কিন্তু ওর যেটা ভালো প্যাশন ছিল মূলত সেটা হচ্ছে কম্পিউটার গেম। এখন সে কম্পিউটার গেম বানাচ্ছে, কারণ ওইটাতেই ও কিন্তু আনন্দ পায়। ঠিক আছে, আনন্দ পায় যেটা সেটাই হবে, কম্পিউটার গেম দারুণ গেম বানাচ্ছে, তো সেটাই পাবে, অসুবিধা কি আছে। শিশু মনের এই যে মুক্তভাবে বিকাশ করতে দেওয়ার সুযোগটা, এটা বোধহয় আমাদের প্রত্যেকটা শিশুই দাবি করে, তাদের প্রত্যেকেরই এটা বোধহয় পাওনা। আর সমস্যাটা হচ্ছে কখনো কখনো মা, বিশেষত মা, এমন জায়গায় শিশুকে নিয়ে ফেলেন যে শিশু বুঝতেই পারে না যে তার কোনটা ইচ্ছে, তখন মায়ের ইচ্ছেটাই তার ইচ্ছে হয়ে যায়। আসলে তো মায়ের ইচ্ছে কখনো তার ইচ্ছে হতে পারে না, কিন্তু তাকে এমনভাবে গ্রুমিং করা হয় যাতে তার মনে হয় ওইটাই আমার ইচ্ছে। যখন বড় হয়ে সেটাতে ফেল করে তখন দোষারোপ করা হয় যে বোধহয় আমার দ্বারা হলো না, কারণ আমার ইন্টেলিজেন্স লেভেলটা বোধহয় ওই রকম জায়গায় নেই। এটা একটা অদ্ভুত প্রবণতা। আমি দেখেছি, মানে যখন আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট বেরোতো, প্রচুর ছেলে মেয়ে কান্নাকাটি করতো, মারাত্মকভাবে কান্নাকাটি করতো, আর আমি সায়েন্স পড়বো না, এইবারের মতো আমায় পাস করিয়ে দিন। তো মানে কীরকম হচ্ছে, তারা আসলে মারা, এই গার্জেনরা গ্ল্যামারে খোঁজ করে। প্রথমে সায়েন্স যদি না হয় তাহলে তারপরে হচ্ছে ইংলিশ অনার্স। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে সবসময় তারা চায় যে একটা মানে গ্ল্যামারে খোঁজ করে, সারাক্ষণ ধরে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার, না হলে ইংলিশ অনার্স, মানে প্রথম হচ্ছে ইংলিশ অনার্স, তারপরে না হলে ফিজিক্স তো হবে না, সায়েন্স আর পাচ্ছে না সে, তো আর্টসে যেতে হবে, তাহলে ইংলিশ অনার্স, ওখানে গ্ল্যামার আছে। এই যে একটা অদ্ভুত প্রবণতা, গ্ল্যামারের পেছনে ছুটে যাওয়ার প্রবণতা, সেইটা কিন্তু মানুষকে মানে সাংঘাতিকভাবে এফেক্ট করে দিচ্ছে। মানে এটা সত্যি যে সত্যি আমাদের শিশু মনের মুক্ত বিকাশটা ভীষণ দরকার। আর আজকের এপিসোডটা কোথাও গিয়ে কিন্তু এই পেশা নেশার বাইরে গিয়েও একটু বেশ দর্শন, জীবনের দর্শন এবং
কিভাবে একটি শিশুকে বড় করে তোলা যাবে, কিভাবে সে নিজের মতো একটি মানুষ হয়ে উঠতে পারবে এবং তার ভালো লাগার জগৎটা তৈরি হবে, সেটা নিয়েও সুন্দরভাবে একটা আলোচনা এগোচ্ছে। এর মাঝখানে আমি একটা প্রশ্ন করব। শুরুতেই সীতায়নের কথা আমরা শুনলাম, আর নামটাই ভীষণ ইন্টারেস্টিং। যেখানে একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটির মধ্যেই আমরা রয়েছি, সেখানে একটা পৌরাণিক গল্প, যে পৌরাণিক গল্পের মূল লিড ক্যারেক্টারের বদলে যে ফিমেল লিড ক্যারেক্টার, তার নামে নাটক। তো এর পেছনে একটু কি হিন্ট দর্শককে দেওয়া যাবে? হ্যাঁ, আসলে আমাদের একটা অদ্ভুত প্রবণতা আছে মানুষের মধ্যে। আমরা ধরা যাক হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কলেজে চাকরি করে, দুজনেই একই সঙ্গে বাড়ি থেকে বেরোয়, একই সঙ্গে বাড়িতে ফেরে। ফেরার পর হাজব্যান্ড হাত পা ধুয়ে টিভির সামনে রিমোট নিয়ে বসে, ওয়াইফও সেটা বসে, কিন্তু তার আগে চা জল খাবার করে নিয়ে এসে বসে। মানে এটা যেন তার কম্পালশন, যে সে তার দায়িত্ব, এক্সট্রা দায়িত্ব হচ্ছে চা জল খাবার রান্নাটা করে এনে আনতে হবে। কোথা কেন এরকম তো হতেই পারতো যে আজকে তুমি চা জল খাবার করছো, আরেকদিন বললো আজকে আমার ভালো লাগছে না তুমি করো, বা সে নিজেই বললো তোমাকে করতে হবে না, আজকে আমি করবো। এই প্রবণতাটা নেই, এই প্রবণতা নেই। আসলে সীতায়নটা কিন্তু শুধুমাত্র রামায়ণের গল্প নয়, সেই সময় থেকে আজ পর্যন্ত নারীকে পুরুষের সমান হিসেবে দেখা হয়নি। আমি কিন্তু নারীবাদ, এখানে কিন্তু অনেকটাই, অনেকে মনে হয় এটা নারীবাদী কোনো নাটক, মোটেই না। আমাদের শেষে আছে একজন হাজবেন্ড, তার একজন মহিলা মানে নারী পুরুষের থেকে কি দাবি করে, চিত্রাঙ্গতার মতো বলতে হয়, আমি এরম চাই না যে তুমি আমাকে দেবী হিসেবে পুজো করো, আমি শুধু পাশে থাকতে চাই, তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ যেন না দেখা যায়, একজন মানুষ হিসেবে ট্রিট করা হোক, আমাকে একজন মানুষ হিসেবে ট্রিট করা হোক। তুমি আমার কাছে, আমাদের লাস্টের ডায়ালগ হচ্ছে তুমি আমার থেকে কি প্রত্যাশা করো, আমি তোমার থেকে কি প্রত্যাশা করি। মানুষের সঙ্গে মানুষের ব্যবহার, এই মানুষের সঙ্গে মানুষের ব্যবহারটা যদি না থাকে তাহলে হবে না। সীতায়নের মূল বিষয়টা হচ্ছে, অদ্ভুত অদ্ভুত কতগুলো বিষয় ছিল। আমরা যে রামায়ণ পড়েছি, সেই রামায়ণটা কিন্তু অনেক সময় দেখা গেছে যে এই ছোটদের রামায়ণ, কীর্তিবাসী রামায়ণ, সেগুলো কিন্তু রাম বন্দনা। রামায়ণে বাল্মীকি যেটা লিখেছেন সেটা কিন্তু শুধু রাম বন্দনা নয়। রামায়ণে বাল্মীকির রচনা যেটা রয়েছে সেটা হচ্ছে একটা গোটা সমাজের প্রতিচ্ছবি। সেখানে রাক্ষস যাদের বলা হয়েছে, আসলে তাদের অনার্যদের রাক্ষস বলা হয়েছে, যারা এই দেশের অরিজিনাল বাসিন্দা তাদের রাক্ষস বলা হয়েছে। আর্য হিসাবে তারা বাইরে থেকে এসছেন, তাদেরকে ভারতীয় করে নেওয়া হয়েছে, এরা ভারতীয় করে নিয়েছে, কিন্তু তাদের রাক্ষস বলে তাদের শরীর রাখা হয়েছে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে এই যখন সীতাকে লঙ্কাপুরীতে রেখে দেওয়া হলো, রাবণের অত্যাচার থেকে সীতা কিন্তু নিজেকে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু রাম কিন্তু সীতাকে উদ্ধার করেছে। এবং তারপরে বাল্মীকিতে যে ডায়লগটা রয়েছে, বাল্মীকিতে যেটা লেখা আছে, তোমাকে আমি এই জন্য উদ্ধার করিনি যে তোমার জন্য তোমাকে উদ্ধার করিনি, আমার বীরত্ব, আমার বংশমর্যাদা, এইটাকে রক্ষা করাটাই ছিল আমার কাজ, এখন আর আমি তোমাকে গ্রহণ করব না। তুমি ইচ্ছে করলে ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন যাকে খুশি বিয়ে করতে পারো, এমনকি হনুমান, সুগ্রীব ওদের সঙ্গে চলে যেতে পারো, আমি তোমায় গ্রহণ করব না। সীতা তার উত্তরে বলেছিলেন, ইতর পুরুষ যেরকম কথা বলে তুমি সেরকম ভাষা ব্যবহার করছো কেন? মানে আমি বলতে চাইছি এটা বাল্মীকিতে লেখা। আমাদের যখন সীতায়নে এটা হয় প্রথম দিকে, এখন তো সীতায়ন অসম্ভব অ্যাকসেপ্টেড, প্রথম দিকে অনেকে প্রশ্ন করেছিল যে এই কথা কি রাম সত্যি বলেছিলেন। আমি বাল্মীকি রামায়ণের কোন স্বর্গে কোনটা আছে সেটা বলে দিয়েছিলাম, একদম পরিষ্কার লিখেছেন বাল্মীকি এটা। তো এই যে বিষয়টা, ডিপ্রেশনটা মানে কিরকম হচ্ছে, দোষটা কি হলো দেখুন। প্রথম যে বিষয়টা হলো শূর্পণখা কি করেছিল, তার দোষটা কি ছিল? সে রামের কাছে প্রেমায় বিক্রি করেছে, একজন কাউকে ভালো লাগলে তাকে প্রেম নিবেদন করেছে। এটা কি খুব মানে মারাত্মক খারাপ কাজ? একটা মহিলা একটা পুরুষকে অসাধারণ লেগেছে, তাকে কাছে প্রেম নিবেদন করেছে, তার বিনিময়ে তাকে কি করা হয়েছে? তাকে আঘাত করা হয়েছে, তার নাক কেটে দেওয়া হয়েছে। এটাও কিন্তু অন্যায়। কিন্তু আমি প্রেম নিবেদন করছি, আমি রিফিউজ করব, হয়ে গেল।
কিন্তু তার শাস্তি, তুমি এত স্পর্ধা, তুমি প্রেম নিবেদন করলে, তোমাকে শাস্তি দিলাম। আবার উল্টে রাবণ কি করেছে? রাবণ কি করেছে? রাম অন্যায় করেছে, তার প্রতিদান হিসেবে সীতাকে তুলে নিয়ে গেছেন। তাহলে অনার্য নারী এবং আর্য নারী দুজনেই কিন্তু বলি হচ্ছে পুরুষের, যদিও যুদ্ধটা কিন্তু পুরুষের সঙ্গে পুরুষের হওয়ার কথা, কিন্তু প্রয়োগটা হচ্ছে নারীর ক্ষেত্রে। এই যে বিষয়গুলো, সেগুলো আমাদের কাছে খুব খারাপ, মানে সেগুলোই আমরা বলেছি। আর একটা আছে ওখানে অনার্যের আর্যায়ন, একটা বিষয় ছিল, আর্যরা অনার্যের ছায়া মারাতো না, ঠিক আছে, রাক্ষসদের ওদের ছায়া মারালে মারানো যেত না, কিন্তু একই সঙ্গে তাদের সেবাটাও লাগতো। রাত্রিতে এক ধরনের সেবা লাগতো, দিনের বেলাতেও আর এক ধরনের সেবা লাগতো। সেই জন্যই সেই অনার্যদের আর্য করে নেওয়া হতো, সেকেন্ড গ্রেডেড আর্য। তার কতগুলো পদ্ধতি ছিল। তার একটা পদ্ধতি হচ্ছে, তার আগের জন্মটাকে, সে যে মাতৃগহ্বর থেকে সে যে জন্মেছে সেটাকে অস্বীকার করতে হবে। এবার সে কলসের মধ্য থেকে নাকি জন্ম নেবে, মানে ওইটাই হচ্ছে আর কি তার নতুন জন্ম। সেই অনার্যের আর্যায়নটাও কিন্তু আমরা এখানে পুট করেছি সীতায়নের মধ্যে, সেটাও রয়েছে। না, বেশ অসাধারণ আলোচনা, এবং বিষয়টা সত্যি এত বছর পেরিয়ে গেছে, এত বছর না, মানে কয়েক হাজার বছর পেরিয়ে গেছে, তাও কিন্তু গিয়ে জেন্ডার বায়াসনেসটা আমাদের সোসাইটি থেকে পুরোপুরি চলে যায়নি। যদি চলে যেত, আজকেও হয়তো সীতায়নকে এইভাবে বর্জস্ত করতে হতো না, এবং মানুষকে এইভাবে বোঝাতে হতো না যে এর পারপাসটা কি। না, আমরা কিন্তু সীতায়নে কোনো কিছু জ্ঞান দেবার চেষ্টা করিনি, কোনো কিছু বোঝাবার চেষ্টা করিনি। মানুষ নিজে দেখছে, একেবারে ইনভলভ হচ্ছে এবং নিজেই রিয়েলাইজ করছে। মানে আমরা কিন্তু কখনোই কোথাও একটা বর্ণ এরকমভাবে কোনো মানে বোঝানোর চেষ্টা করিনি নাটকটায়। আমরা আমাদের নাটকটা পরিবেশন করি এবং লোকে এমন হয় শ্বাস প্রশ্বাসের শব্দ পাওয়া যায়, মানে সব এতটাই ইনভলভ। এবং যখন লাস্টে সীতা বলছে, রামচন্দ্র আমি তোমায় পরিত্যাগ করলাম, এটা রামায়ণে নেই, কিন্তু আমি লিখেছি এই কারণে, সীতা কিন্তু পরিত্যাগ করে পাতালে গিয়েছিলেন। সেইটাই যখন মঞ্চ থেকে রোকেয়া ওই নেমে যায়, পাতালে নয়, নেমে যায় মঞ্চ থেকে, দর্শকের আসলে সাধারণের মধ্যে মিশে যায়, সেই সময় লাস্ট ডায়ালগ যখন বলে রামচন্দ্র আমি তোমায় পরিত্যাগ করলাম, মানে গোটা হল ফেটে পড়ে হাততালি। তারা এতক্ষণ ধরে পুরো মনে হচ্ছে একটা রিলিফ পেলো, মনে হয় সারাক্ষণ ধরে টান টান হয়ে থাকার পর হঠাৎ যেন একটা রিলিফ। এইটা আমাদের নাটকের বোধহয় সাকসেস। না, অসাধারণভাবে আলোচনাটা এগোচ্ছে, এবং একই সাথে পুরাণ, সমাজ, দর্শন, শিশুদের বিষয়, এডুকেশন, সবটা নিয়ে জমজমাট হয়ে উঠেছে আজকের এপিসোড। এবং এত সুন্দরভাবে যখন কোনো আলোচনা এগোয়, এবং সেই আলোচনা থেকে প্রচণ্ডভাবে ইনফরমেশন শুধু পাওয়া যায় না, সেই আলোচনাটা অনেক মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষমতা রাখে, সেই আলোচনা শেষ করতে ইচ্ছা একেবারেই হয় না। কিন্তু আমাদের সময় তো ধরা বাঁধা, তাই অত্যন্ত দুঃখের সাথে এপিসোডটা এখানে শেষ করতে হবে। তবে আশা রাখবো আবার স্যারকে আমরা পাবো, আবার অসাধারণ কিছু গল্প শুনবো, আবার এরকম জমজমাট আলোচনা হবে। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে একটা খালি বলার যে আগামী রবিবার একাডেমিতে চলে আসুন, সারাদিন ধরে 3টে থেকে 8:30 পর্যন্ত একটা অদ্ভুত সেলিব্রেশন হবে, এবং শেষে 6:30টায় সীতায়ন। আমি নিশ্চিতভাবে বলতে পারি একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে বাড়ি যাবেন। সব দর্শকদের আহ্বান রইল, আর স্যারকে আরও একবার ওঙ্কার বাংলার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। সবাই আশা করি এই আলোচনা থেকে ওঠা কথাগুলো মনে রাখবেন, কারণ সমাজটা আমাদের, সমাজের শিশুরাও আমাদেরকে সেইভাবে সুস্থভাবে ভাবতে হবে, তবে গিয়ে কিন্তু আমরা নিজেদের জন্য একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার। নমস্কার।